ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আলোচনা করব অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে কৌটিল্যের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রের 7টি উপাদান বা সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এই রাষ্ট্রের 7টি উপাদান হলো স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। এই 7টি উপাদানের মধ্যে আজকের আলোচনার বিষয় হলো কোষ বা ট্রেজারি। কৌটিল্যের মতে একটি রাজ্যের সব কাজ নির্ভর করে কোষের উপর, অর্থাৎ রাজ্যের অর্থ ব্যবস্থার উপর রাজ্যের অন্যান্য কাজ নির্ভর করে। তাই রাষ্ট্রের অন্যান্য উপাদান যেগুলি রয়েছে, স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, দণ্ড এবং মিত্র, এগুলির সঙ্গে কোষের অর্থাৎ কোষাগারের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। কোষাগারের উন্নতির উপর রাষ্ট্রের সার্বিক উন্নতি নির্ভর করে। তবে কোষাগারে থাকবে পর্যাপ্ত স্বর্ণ, কোষাগারে থাকবে পর্যাপ্ত পরিমাণে রৌপ্য, কোষাগারে থাকবে বহুমূল্য মণিরত্ন। তবে প্রাকৃতিক বিপর্যয়, খরা, বন্যা ইত্যাদি যখন দেখা দিবে, তখন রাজ্যের শাসক রাজা সহজেই মোকাবেলা করতে পারবেন। যদি কোষাগার বা ট্রেজারি সংকটজনক অবস্থায় থাকে, তাহলে রাজ্যের শাসক রাজা তা দিয়ে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে পারবেন না, তা দিয়ে বন্যা খরাকে মোকাবেলা করতে পারবেন না, তা দিয়ে রাজ্যের সেনাবাহিনীর যে আনুগত্য সেটাও লাভ করতে পারবেন না। সেনাবাহিনীর আনুগত্য লাভ সুনিশ্চিত করতে গেলে, প্রজাদের কল্যাণমূলক কাজ দিতে গেলে, প্রজাদের সার্বিক বিকাশ করতে গেলে অর্থনৈতিক বিকাশ দরকার। রাজ্যের অর্থনৈতিক বিকাশ মানে হলো রাজ্যের কোষ বা কোষাগারকে উন্নত করতে হবে। কৌটিল্য বলেছেন যে একটা রাজ্যের বা একটা রাষ্ট্রের উৎপাদন ব্যবস্থাকে উন্নত করতে হবে, শস্য উৎপাদন বাড়াইতে হবে, ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে, অন্য দেশ যাতে আক্রমণ না করে সেদিকে নজর দিতে হবে। তাহলে একটা রাষ্ট্র, একটা রাজ্য আর্থিক বিকাশ সাধন করতে সক্ষম হবে। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন, একটা রাজ্যের কোষ, একটা রাষ্ট্রের কোষের উৎস, রাজ ভান্ডার পরিপূর্ণ হওয়ার উৎস হলো রাজকর। রাজা প্রজাদের উপর যে কর আরোপ করবেন, সেই কর যদি যথাযথ হয় এবং সেই কর নাগরিকরা যাতে সহজেই দিতে পারেন এবং নাগরিকরা আন্তরিকভাবে কর ভার বহন করেন, তাহলে একটা রাজ্যের কোষ পরিপূর্ণ হবে। কৌটিল্য বলেছেন, সাধারণত উৎপাদনের 1/6 অংশ, উৎপাদিত শস্য, উৎপাদিত পণ্যের 1/6 অংশ প্রজাদের কর হিসাবে
দিতে হবে রাজাকে। কিন্তু যখন রাজ্যের সংকট দেখা দেবে, আর্থিক সংকট স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু সংকটকালীন অবস্থায়, প্রাকৃতিক দুর্যোগের সময়, বন্যা খরার সময়, বৈদেশিক শক্তি যখন আক্রমণ করে, তখন অর্থাৎ যুদ্ধের সময় বিশেষভাবে রাজাকে কর বাড়াতে হয়। তখন কৌটিল্য বলেছেন, রাজা রাজস্বের পরিমাণ 1/6 অংশের পরিবর্তে 1/4 অংশ বা 1/3 অংশ নির্ধারণ করবেন, এবং প্রজারা এই কর রাজস্ব 1/6 পরিবর্তে 1/4 অংশ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, আবার কোনো কোনো সময় 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3 অংশ কর প্রজারা রাজাকে দেবেন। তাহলে আমরা দেখছি যে স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ প্রজাদের কর দিতে হয়, অস্বাভাবিক অবস্থায়, সংকটকালীন অবস্থায় রাজস্বের পরিমাণ প্রজাদের উপর বেড়ে যেতে পারে, এ কথা কৌটিল্য উল্লেখ করেছেন। কৌটিল্য বলেছেন যে অতিবৃষ্টি স্বাভাবিক হওয়া ভালো, ফসলের পক্ষে ফসল উৎপাদন বাড়বে। অতিবৃষ্টি হলে ফসলের উপযুক্ত নয় সেটা। আবার যদি একদম বৃষ্টি না হয়, অনাবৃষ্টি হয়, তাহলেও কিন্তু রাজ্যের কৃষি জমি চাষ হবে না। আবার রাজ্যের জমি যদি অনুর্বর হয়, জমির শক্তি, উৎপাদন শক্তি কম হয়, তাহলে ফসল বেশি হবে না। তাহলে রাজ্যের জমি উর্বর হতে হবে, চাষযোগ্য জমি। আবার রাজ্যের জমি অনেক, কিন্তু চাষযোগ্য জমি কম, তাও হবে না। পাহাড় পর্বত, সংকুল ভূমি, মাটির অভাব, সমভূমির অভাব, তোমার খনিজ সম্পদে পরিপূর্ণ, জলাশয় বেশি, তেমন হলে চাষযোগ্য জমি কম হবে, উৎপাদন কম হবে। এই সমস্ত বিবেচনা করবেন রাজা। রাজ্যের রাজা কোন জমি উর্বর, কোন জমি উর্বর নয়, কোন বছর বৃষ্টি অতিরিক্ত হচ্ছে, অতিবৃষ্টি ফসল নষ্ট হচ্ছে, কখন কোন অঞ্চলে অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, সব বিবেচনা করে রাজা প্রজাদের উপর, কৃষকদের উপরে কর ধার্য নির্ধারণ করবেন। এইভাবে রাজা কর ধার্য করবেন। রাজা সময় বুঝে কর ধার্য করবেন। বিপদের সময় রাজা প্রজাদের উপর কর কখনোই চাপিয়ে দেবেন না। দুর্ভিক্ষের সময় রাজা কর চাপিয়ে দেবেন না। অনাবৃষ্টি হলে, ফসল নষ্ট হলে রাজা কর ভার কমাবেন, কর চাপিয়ে দেবেন না। মৌমাছি যেমন ফুলের ক্ষতি না করে মধু সংগ্রহ করে, তেমনি রাজা প্রজাদের ক্ষতি না করে প্রজাদের কাছ থেকে কর আদায় করবেন, খাজনা আদায় করবেন। তাহলে জনগণ খুশি হবে, জনগণ রাজ্যের প্রতি, রাজার প্রতি আরো বেশি আনুগত্য পরায়ণ হবে, রাজ্য আরো বেশি শক্তিশালী হবে। কৌটিল্য আরো বলেছেন যে কর বিভিন্ন রকমের হবে। বাণিজ্য কর হবে, ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের উপরে বাণিজ্যের আয় বুঝে, বাণিজ্যের আয়তন বুঝে কর নির্ধারণ করবেন। বেওয়ারিশ সম্পত্তি, রাজ্যের মধ্যে অনেক সম্পত্তি আছে বেওয়ারিশ, মালিকানা নেই, সেই বেওয়ারিশ সম্পত্তি রাজ্যের অধীনে রাজা নিয়ে আসবেন, কোষ পরিপূর্ণ করবেন, অর্থ বিভাগ পরিপূর্ণ করবেন, ট্রেজারিকে সমৃদ্ধ করবেন। গুপ্তধন, রাজ্যের মধ্যে অনেক জায়গায় গুপ্তধন পাওয়া যায়, অনেক সময় মাটি খুঁড়ে অর্থ পাওয়া যায়।
অর্থাৎ এই গুপ্তধনগুলি আবিষ্কার হলে সেগুলো কোষে জমা পড়বে। তারপরে রাজ্যের মধ্যে অনেকে রাজার আইন অমান্য করেন, বিচারের ফলে অপরাধীর শাস্তি হয়, আইন অমান্যকারীর, বা অন্য কোনো অপরাধ করলে প্রজার সেই অপরাধী প্রজার কাছ থেকে জরিমানা আদায় করে, এটা রাজকোষে জমা হয়। কৌটিল্য আরো বলেছেন যে খনিজ সম্পদ যদি দেশের রাজ্যের মধ্যে থাকে মাটির তলে, সেই খনিজ সম্পদকে ব্যবহার করবে রাজা, অন্যান্য উপাদানকে ব্যবহার করবে, অর্থাৎ জনপদের অর্থাৎ টেরিটরির অভ্যন্তরে যে খনিজ সম্পদ আছে সেটাকে যথাযথভাবে ব্যবহার করবেন, তা থেকে যে অর্থ আসবে কোষে জমা পড়বে। একচেটিয়া বাণিজ্য, এই একচেটিয়া বাণিজ্য সরকারের থাকবে, সরকারও বাণিজ্য করবে, সরকারের উদ্যোগে উৎপাদন হবে, কৃষি জমি, সরকারি জমি চাষ করবে সরকার, এর থেকে যে অর্থ আসবে সেটা কোষের আয় হিসাবে গণ্য হবে। কৌটিল্য শুধু রাজস্ব আদায়কে গুরুত্ব দেননি, রাজস্ব আদায় করবেন কিভাবে, কি পরিমাণ, সময় বুঝে, প্রজাদের আর্থিক অবস্থা বুঝে, এ কথা তিনি স্পষ্টভাবে যেমন বলেছেন তেমনি বলেছেন যে রাজকোষের সুরক্ষা করতে হবে। কৌটিল্য বলেছেন রাজাকে রাজকোষ সচেতনভাবে রক্ষা করতে হবে। রাজকোষে অর্থ আছে মানে রাজা অপব্যয় করবেন না, রাজাকে হিসাব করে ব্যয় করতে হবে। কৌটিল্য রাষ্ট্রের যে অন্যান্য উপাদানের মধ্যে অমাত্যের কথা বলেছেন, মন্ত্রীদের কথা বলেছেন, অফিসারদের কথা বলেছেন। তিনি 19 ধরনের মন্ত্রী, 19 ধরনের অফিসারের কথা বলেছেন। 2 জন মন্ত্রী থাকবেন উচ্চ বংশের, উচ্চ পদের মন্ত্রী, রাজাকে পরামর্শ দেবেন তারা, এবং আরো যে 17 জন রাজকার্য পরিচালনা করবেন অমাত্য, যারা আজকের দিনে যাদের আমরা আমলা বলি, সেই অমাত্যরা রাজকোষকে ইচ্ছা মতো ব্যবহার করবেন না, অমাত্যরা সৎভাবে জীবনযাপন করবেন, অমাত্যরা রাজকাজে যে অর্থ ব্যয় করবেন সেটা হিসাব করে করবেন। জনগণের কাছ থেকে বস্তু আদায় করা হয়, কর কিন্তু, রাজস্ব কিন্তু শুধু অর্থের আকারে আদায় হতো না, ফসলের আকারে আদায় হতো। বস্তু বা ফসল বা পণ্য আদায় করার সময় সেগুলি যাতে সংরক্ষিত হয়, সেগুলো যাতে ড্যামেজ না হয়, সেদিকে রাজাকে লক্ষ্য রাখতে হবে। কৌটিল্য বলেছেন আদায়কৃত শস্য, আদায়কৃত পণ্য সুরক্ষিত রাখার জন্য পণ্য গৃহ তৈরি করতে হবে, গোডাউন তৈরি করতে হবে, কোষ্ঠাগার তৈরি করতে হবে, কোঠাগার তৈরি করতে হবে। ধান, চাল, গুড়, এই সমস্ত খাদ্য দ্রব্য কোথায় রাখা হবে যাতে সেগুলি নষ্ট না হয়, তার স্থান নির্মাণ করতে হবে। কৃপ্র গৃহ, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, লতা পাতা দিয়ে ঘর তৈরি করতে হবে, সেখানে প্রজাদের কাছ থেকে যে পণ্য আদায় করা হবে সেগুলিকে রাখা হবে। এই সব দায়িত্ব পালন করবেন একজন ব্যক্তি, তিনি হলেন সন্নিধাতা একজন রাজ কর্মচারী। তিনি প্রজাদের কাছ থেকে আদায় করা শস্য, পণ্য, সেগুলি যাতে সযত্নে রাখা যায় তার ব্যবস্থা তিনি করবেন। সন্নিধাতা রাজস্ব আদায়ের পর সেগুলিকে
সংরক্ষণের ব্যবস্থা করবেন। কৌটিল্য আরো বলেছেন যে রাজকোষে আয় করবার জন্য সার্বিক পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা রাজাকে করতে হবে। রাজা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান। রাজা সার্বিক পরিকল্পনা করে যে কর নির্ধারণ করবেন, সেগুলো যাতে আদায় হয় তার জন্য জনচেতনা বৃদ্ধি করবেন। জনগণের কাছে রাজা তুলে ধরবেন কেন তারা কর দেবেন। কর ধার্যের পরিমাণ বেশি হলে কেন বেশি হলো তার কারণ রাজা জনগণের কাছে তুলে ধরবেন। আর যারা বেশি কর দেন, উত্তম করদাতা, তাদেরকে কৌটিল্য বলছেন তাদেরকে পুরস্কৃত করতে হবে। রাজার এটা দায়িত্ব। রাজাকে পুরোহিত পরামর্শ দেন, মন্ত্রী পরামর্শ দেন। রাজা সেই পরামর্শ গ্রহণ করবেন কি করবেন না তার নিজের উপর অনেকটাই নির্ভর করে, কিন্তু রাজাকে খেয়াল করতে হবে যিনি কর আদায় করবেন, কর যারা দিচ্ছেন তাদেরকে উত্তম করদাতা যাদের বলা হয়, ভালো করদাতা, তাদেরকে তিনি সম্মানিত করবেন। দেখো, কর আদায়ের দায়িত্বে যিনি থাকবেন তেনার পদ হলো সমাহর্তা। সমাহর্তা, তিনি যিনি কর আদায় করবেন তাকে বলা হয় সমাহর্তা। এই সমাহর্তা বার্ষিক বাজেট উত্থাপন করবেন। বার্ষিক বাজেট কি? বার্ষিক বাজেট হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য বছরের সরকারের রাজ্যের মধ্যে কতটা ব্যয় হবে, কতটা আয় হবে তা নির্ধারণ করা। আগে ব্যয় নির্ধারণ হবে, তারপরে আয় নির্ধারণ হবে। আয় জনগণের কাছ থেকে কি পরিমাণ রাজস্ব আদায় করলে সব অর্থনৈতিক বিষয়গুলো, বাজেয়াপ্ত সম্পত্তি, জরিমানা, সব কিন্তু সরকারের কোষে জমা পড়ে। এগুলো বিবেচনা করে বাজেট তৈরি করবেন কে? বাজেটের দায়িত্ব যার হাতে তিনি হলেন সমাহর্তা। কৌটিল্য কথা বলেছেন যে রাজকোষে টাকা বৃদ্ধি করবার জন্য, রাজকোষে টাকা বৃদ্ধি করবার জন্য বাজেটে আয় কমাতে হবে, ব্যয় বেশি দেখাতে হবে। আমি আগেই বলেছি একটা নির্দিষ্ট সময়ে, এক বছরে সরকারের যে আয় হবে, সরকারের যে ব্যয় হবে তা হিসাব নিকাশ করা হয়। ব্যয়টা আগে, তারপরে আয়টা। কৌটিল্য বলছেন যে ব্যয় বেশি দেখাতে হবে, বাজেটে ব্যয় বেশি দেখাতে হবে, আয় কম দেখাতে হবে। আর বাজেটে বেশি দেখালে, ব্যয় বেশি দেখালে জনগণকে সচেতন করতে হবে যে তোমরা বেশি পরিমাণে কর দাও, তার কারণ রাজ্যের উন্নয়ন বেশি হবে, রাজ্যের কোষে অর্থ সেই পরিমাণ নেই। এই কথা কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থে ব্যাখ্যা করেছেন। কৌটিল্য উল্লেখ করেছেন কারা কারা কর দেবেন, কারা কারা খাজনা দেবেন। অর্থাৎ খাজনা দিবেন কৃষকরা, ফসলের আকারে শস্য উৎপাদন থেকে কৃষকরা খাজনা দিবেন। সেখানে বলা হয়েছে জমির উর্বরা শক্তি অনুযায়ী কৃষককে খাজনা বা কর দিতে হয়। জমি অনুর্বর, ফসল কম হয়, সেই কৃষককে কর কম দিতে হবে। জমি উর্বর, ফসল বেশি হয়, সেই কৃষককে কর বেশি দিতে হবে। তাহলে কৃষক করদাতা, ব্যবসায়ী করদাতা, শ্রমজীবী মানুষ তারাও কর দেয়। আধুনিক রাষ্ট্র কাঠামোতে প্রত্যক্ষভাবে কর দেয় আয়কর। প্রত্যক্ষভাবে আয়করটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু পরোক্ষ কর যেটা, আয়কর নয়, বিভিন্ন দিক থেকে পরোক্ষ কর রাজকোষে জমা হয়। পরোক্ষ করকে সবাই বহন করে। তেমনি শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, তারাও দ্রব্য কেনার মধ্য দিয়ে, কৌটিল্য উল্লেখ করেছেন, তারাও কিন্তু কর
দেন। যারা নাটক অভিনয় করেন তারা করদাতা, যারা নর্তকী নাচ গান করেন শিল্পী তারা কর দেন। জরিমানা যেটা হয় অপরাধীর কাছ থেকে যে টাকাটা দিল সেটাও কিন্তু কর হিসাবে গণ্য হয় এবং সেই কর রাজকোষে জমা পড়ে। কৌটিল্য আলোচনা করেছেন রাজকোষকে কিভাবে বাড়াইতে হবে। রাজকোষের অর্থ ভান্ডার, রাজকোষ অর্থাৎ অর্থ ভান্ডার ট্রেজারিকে বাড়াইতে হবে। তার কারণ ট্রেজারি যদি দুর্বল হয় তাহলে রাষ্ট্রের সার্বিক উন্নতি হবে না, প্রজা কল্যাণ হবে না, প্রজাদের পরিষেবামূলক কাজ করতে রাজা পারবেন না, সেনাবাহিনী শক্তিশালী করতে পারবেন না, সামরিক শক্তি বৃদ্ধি করতে পারবেন না। ট্রেজারি দুর্বল হইলে জনগণের উপকার, প্রজাদের উপকার যেমন হবে না, ভূখণ্ডকে রক্ষা করার বিষয়ে বেশি ব্যয় করতে পারবেন না। যুদ্ধের জন্য ব্যয় হতে পারে ভূখণ্ড, জনপদকে রক্ষা করবার জন্য, জনগণকে এবং ভূখণ্ডকে রক্ষা করবার জন্য। তাই বলছেন কৌটিল্য যে বিভিন্ন উপায়ে রাজাকে, স্বামীকে, রাজ্যের স্বামীকে কর বৃদ্ধি করতে হবে। কি কি উপায়ে আমরা কৌটিল্য কি কি উপায়ে কর বাড়াইতে হবে, রাজকোষকে পরিপূর্ণ করতে হবে কর বাড়িয়ে, সেটা তিনি পয়েন্ট আকারে তুলে ধরেছেন। 1 নাম্বার, কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন যে কর বৃদ্ধি এবং রাজকোষ বৃদ্ধির জন্য প্রচার করতে হবে, প্রচার বৃদ্ধি করতে, প্রচার বাড়াইতে হবে। রাজার রাজকোষ প্রচার বৃদ্ধি অর্থাৎ কি, প্রচার বৃদ্ধি মানে কি, রাজার এলাকা বাড়াইতে হবে। যদি এলাকা বাড়ে কৃষি উৎপাদন ক্ষেত্র বাড়বে, যদি এলাকা বাড়ে তাহলে সেই নতুন এলাকাতে খনিজ সম্পদ আবিষ্কারের সম্ভাবনা বাড়তে পারে। এইভাবে কৌটিল্য বলেছেন যে প্রচার বৃদ্ধি করতে হবে রাজ্যের মধ্যে রাজাকে, কাজের শ্রম কর বাড়বে, কাজের শ্রম কর বাড়াইতে হবে। 2, চরিত্রানুগ্রহ। কৌটিল্য রাজকোষকে বৃদ্ধি করবার জন্য দ্বিতীয় যে পরামর্শ দিয়েছেন, যে উপায়ের কথা বলেছেন তা হলো চরিত্র অনুগ্রহ, অর্থাৎ দেশ, রাজ্যের জাতি, কুলের আচরণ রক্ষা করতে হবে, দেশের ঐতিহ্যকে রক্ষা করতে হবে, জাতির ঐতিহ্যকে রক্ষা করতে হবে, কুলের মানে বংশগত ঐতিহ্যকে রক্ষা করতে হবে। প্রত্যেক মানুষ নিজের পেশাকে ভালোবাসবে, প্রত্যেক মানুষ যাতে নিজের পেশাকে ভালোবাসে তার চেষ্টা করতে হবে। কর্মদক্ষতা এতে বাড়বে, তাহলে রাজকোষ পরিপূর্ণ হবে। কর্মদক্ষতা বাড়লে, নিজের পেশাকে ভালোবাসলে পেশাগত দক্ষতা বাড়বে, উৎপাদন বাড়বে, তাহলে কি হবে, দেশের কোষ পরিপূর্ণ হবে। তাই দেশের জনগণের চরিত্র অনুগ্রহ অর্থাৎ দেশের জনগণের অর্থাৎ ক্যারেক্টার বিল্ডিং করতে হবে, যাতে তারা মেরুদণ্ড শক্ত করে তারা ভালোবেসে উৎপাদন করে ইত্যাদি। 3 নাম্বার, কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাজকোষ বৃদ্ধি করবার জন্য চৌরগ্রহ এটাকে গুরুত্ব দিতে বলেছেন। চৌরগ্রহটা কি? চৌরগ্রহ হচ্ছে দস্যু এবং চোর যারা রাজ্যের মধ্যে, যারা চৌরগ্রহ হচ্ছে চোর এবং দস্যু যারা রাজ্যের মধ্যে অপরাধ করেন তাদেরকে ধরতে হবে। চোর দস্যুদের ছেড়ে দিলে হবে না, তাদের শাস্তি দিতে হবে, তাদের সঙ্গে তারা যে পণ্য চুরি করেছে সেই চুরি করা পণ্য কেড়ে নিতে হবে।
এবং রাজকোষে জমা দিতে হবে। তাহলে চুরি না হলে পণ্য কিন্তু বেশি হবে না। আর চুরি করা সম্পদ রাজা কেড়ে নিলে চুরির উপদ্রব কমবে। এতে রাজ্যে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বজায় থাকবে। দেশে সাধারণ প্রজারা শান্তিতে বসবাস করতে পারবেন। রাজকোষ পরিপূর্ণ করার জন্য কৌটিল্য আর একটা পরামর্শ দিয়েছেন, 4 নাম্বার, যুক্ত প্রতিষেধ। যুক্ত প্রতিষেধ কি? সরকারি যারা কর্মচারী, যুক্ত প্রতিষেধ এই কথা বলেছেন। যুক্ত প্রতিষেধ যদি থাকে তাহলে কি হবে? রাজকোষ পরিপূর্ণ হবে। সরকারি বিভাগে যারা কাজ করেন তাদের কাছ থেকে চুরি বন্ধ করা। আজকের গণতান্ত্রিক রাষ্ট্রে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে করাপশন, চুরি করছে। দেশের সরকারের অর্থ চুরি করে। আমাদের দেশে চুরি প্রায় 85% হয়ে যায়, কি 90%। 15% বা 10% সরকারের যে ব্যয় সেটা পরিষেবা পায় জনগণ। তাই চুরি বন্ধ করতে হবে। কৌটিল্য সেই সময়ে তার অর্থশাস্ত্র গ্রন্থে সরকারি ডিপার্টমেন্টে যারা অমাত্য আছেন, যারা অফিসার রয়েছেন, কর্মচারী রয়েছেন, ঊর্ধ্বতন অফিসার, নিম্নতন কর্মচারী, তাদের বিভিন্ন সরকারি বিভাগ রয়েছে, সেসব বিভাগে যারা কাজ করেন, চাকরি করেন, তাদের চুরি বন্ধ করতে হবে। আর তারা যদি চুরি করে তাদেরকে পেনাল্টি দিতে হবে। তা মধ্য দিয়ে রাজকোষ এর সমৃদ্ধি হবে। 5, কৌটিল্য রাজকোষ বৃদ্ধির 5 নাম্বার উপায় উল্লেখ করেছেন। 5 নাম্বার উপায় কি? শস্য সম্পদ। দেখো, কৌটিল্য বলেছেন শস্যের উৎপাদনের পরিমাণ, জমির উর্বরতা শক্তি, কৃষকের আর্থিক অবস্থা সব বিবেচনা করে তার উপরে কর আরোপ করতে হবে। শস্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষককে মনোযোগী করতে হবে। শস্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষককে মনোযোগী করতে হবে। অর্থাৎ কৌটিল্য বলেছেন যে মৌমাছি যেমন মধু সংগ্রহ করে ফুল থেকে, ফুলের ক্ষতি না করে, তেমনি প্রজাদের ক্ষতি না করে, প্রজাদের কাছ থেকে, প্রজাদের রক্ষা করে তার কাছ থেকে খাজনা বা কর আদায় করতে হবে। এই কথা কৌটিল্য উল্লেখ করেছে। তাহলে কৃষকরা উৎপাদন মনোযোগ দিয়ে করবে। 6 নাম্বার, কৌটিল্য রাজকোষ বৃদ্ধি করবার জন্য 6 নাম্বার পরামর্শ দিয়েছেন, উপায়ের কথা বলেছেন। বিপণনযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি। বিপণনযোগ্য, বিপণন মানে বাণিজ্যিক পণ্য, রপ্তানিযোগ্য। একটা রাজ্যে যখনই বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি বাড়াতে পারবে, আমদানির তুলনায় রপ্তানি বাড়াতে পারবে, তখন সেই রাজ্যের কোষ পরিপূর্ণ হবে, ট্রেজারি পরিপূর্ণ হবে। তাই কৌটিল্য বলেছেন পণ্য বাহুল্য, অর্থাৎ পণ্য ব্যাপক পরিমাণে উৎপাদন করতে হবে। এটা হয়তো রপ্তানি কারক দ্রব্য, রপ্তানি করা যাবে এমন দ্রব্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসবে, তাহলে রাজকোষ পরিপূর্ণ হবে। 7 নাম্বার, উপসর্গ বা প্রমুখ। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে কর আদায়ের জন্য উল্লেখ করেছেন যে উপসর্গ বা প্রমুখ পদ্ধতি। অগ্নিকাণ্ডের মতো উপদ্রব বন্ধ করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে যাতে ফসল না হয়, প্রোটেকশন দিতে হবে, যাতে বন্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, খরা যাতে না হয় বৃক্ষরোপণ করতে হবে। এইগুলোর মধ্য দিয়ে দেশের উৎপাদন, রাজ্যের উৎপাদন বৃদ্ধি করলে রাজকোষ এর পরিমাণ বাড়বে। 8 নাম্বার, পরিহার ক্ষয়। অর্থাৎ কি পরিহার ক্ষয় মানে কি? কর আদায়, সেখানে রাজকোষ পরিপূর্ণ হয়। কর আদায় ছাড়া
আরো কিছু বিষয় আছে যেগুলো সরকার অপচয় করে, সরকারের অমাত্যরা অপচয় করে, প্রজারা অপচয় করে। এইগুলোকে বন্ধ করবার ব্যবস্থা করতে হবে। 9 নাম্বার, হিরণ হিরণ উপায়ন। হিরণ উপায়ন এটা কি জিনিস? সোনা, রূপো, নগদ অর্থে নজরানা হিসাবে গ্রহণ করে। সোনা গ্রহণ করবে, নজরানা অর্থাৎ উপঢৌকন। এটা ঘুষ নয়, এটা একটা সাম্মানিক। কোন রাজ্য যদি উপঢৌকন দেয়, নজরানা দেয়, সোনার বিনিময়ে সোনা দেয়, রূপো দেয়, তাহলে সেটা গ্রহণ করতে হবে। এই 9টি উপায়ে রাজ্যের রাজা কোষকে বৃদ্ধি করবেন, এ কথা কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে উল্লেখ করেছেন। আসলে কৌটিল্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে রাজার যদি একটি সমৃদ্ধ কোষ না থাকে, তাহলে রাজা তার প্রজাদের জন্য কল্যাণমূলক, সেবামূলক বা পরিষেবামূলক কাজ করতে পারবেন না। তবে রাজাকে সাবধান করেছেন কৌটিল্য, রাজা কখনোই অনৈতিক ভাবে প্রজাদের কাছ থেকে কর আদায় করবেন না, জোর করে কর আদায় করবেন না। কৌটিল্যের সমকালীন দৃষ্টিতে আজ থেকে 2300 থেকে 2400 বছর আগের কথা। কৌটিল্য অ্যারিস্টটলের সমকালীন দার্শনিক। অ্যারিস্টটল, প্লেটো পাশ্চাত্যের দার্শনিক। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তারা সপ্তাঙ্গ তত্ত্বের এই যে কোষ সম্পর্কে যা আলোচনা করতে পারেননি, তা কিন্তু কৌটিল্য করতে পেরেছেন। রাজকোষ কত বড় গুরুত্বপূর্ণ সেটা কিন্তু পাশ্চাত্যের রাষ্ট্র দার্শনিকরা রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছেন জনসমষ্টি, ভূখণ্ড। কৌটিল্য এই দুটো পয়েন্টকে একটা পয়েন্টের মধ্যে, অর্থাৎ জনপদ, এই কথাটা একটি উপাদান, জনপদ, টেরিটরি অ্যান্ড পপুলেশন, এই একটা কথার মধ্যে দিয়ে কৌটিল্য পাশ্চাত্যের দার্শনিকদের ওই জনসমষ্টি এবং ভূখণ্ড, এই দুটো উপাদানের কথা একটা পয়েন্টের মধ্যে তুলে ধরেছেন। কৌটিল্য স্বামী কথা বলেছেন, আর পাশ্চাত্যের দার্শনিকরা সরকারের কথা বলেছেন, রাষ্ট্র। দেখো, স্বামীর যে গুণগুলোর কথা বলেছেন, পাশ্চাত্যের দার্শনিকরা কিন্তু সেই গুণের কথা তাদের দর্শনে তুলে ধরতে পারেননি। শুধু সরকারের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। সরকার এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার, একনায়কতান্ত্রিক সরকার, ফ্যাসিবাদী সরকার, বিভিন্ন টাইপের সরকার, রাজতান্ত্রিক সরকার, এসব গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক বিভিন্ন সরকারের কথা তারা তুলে ধরেছেন। কিন্তু সব থেকে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ উপাদান স্বামী এর যে সম্পর্কে, আমার আলাদা ভিডিও আছে, দেখবে স্বামী সম্পর্কে যে ব্যাখ্যা আছে, রাজাকে কত গুণের অধিকারী হতে হবে, সে কথা অবশ্য প্লেটো, অ্যারিস্টটলের বক্তব্যে আছে। কিন্তু কৌটিল্য কিন্তু এক ধাপ বা অনেক ধাপ এগিয়ে রাজার যা যা গুণের কথা বলেছেন, পাশ্চাত্যের দার্শনিকরা ততটা মনে হয় তুলে ধরতে পারেননি। কৌটিল্য চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের বৈশিষ্ট্য তোমরা জানো। সে কথা কৌটিল্য রাষ্ট্রের ভূখণ্ডে রাজার যে চরম ক্ষমতা, রাষ্ট্র একটা কনসেপশন, রাজ্য একটা কনসেপশন, যে কনসেপশনকে বাস্তবে রূপায়িত করে সরকার। রাজ্যের নামে চূড়ান্ত ক্ষমতা, সেই ক্ষমতা রাজার হাতে কৌটিল্য দিয়েছে। এই পয়েন্টের মধ্যে চূড়ান্ত ক্ষমতা কৌটিল্য উল্লেখ করেছে। স্থায়িত্ব, রাজ্য মানে একটা স্থায়িত্ব, রাষ্ট্র মানে একটা স্থায়িত্ব, কৌটিল্যের বক্তব্যের মধ্যে, সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে রয়েছে। পাশ্চাত্যের দার্শনিকরা আলাদা করে আর্মির কথা বলেননি, আলাদা করে দুর্গের কথা বলেননি। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বে আলাদা করে দুর্গ নির্মাণের কথা বলেছেন, আর্মিকে স্পেশাল গুরুত্ব দিচ্ছেন। আজকের গণতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে
প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু আর্মিকে গুরুত্ব দিয়েছে, অথচ পাশ্চাত্যের দার্শনিকরা আর্মি একটা রাষ্ট্রের আলাদা বৈশিষ্ট্য সেটা তুলে ধরেননি। কিন্তু কৌটিল্য সেই সময়ের প্রেক্ষাপটে তার অর্থশাস্ত্রের গ্রন্থে আর্মিকে আলাদা একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরে বিশাল অবদান রেখে গেছে। কৌটিল্য যে কোষ, আজকের ভিডিও যেটা হলো কোষ সম্পর্কে আলোচনা। দেখো, পাশ্চাত্যের দার্শনিকরা রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে কোষকে তুলে ধরেননি, আলাদা করে আলোচনা করেননি। তাহলে আমরা দেখছি কোষ এতটাই গুরুত্বপূর্ণ, কৌটিল্য মনে করছেন যে কোষের উপর নির্ভর করে রাজার কাজকর্ম, কোষের উপর নির্ভর করে আর্মি কতটা শক্তিশালী হবে, কোষের উপর নির্ভর করছে দক্ষ আমাত্যরা কতটা কিভাবে কাজ করবেন, আবার মিত্র শত্রু এটা নির্ভর করছে কোষের উপর। তাহলে কোষ হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কোষ হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা রাজ্যের, আর এই অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ এবং দণ্ড ও মিত্র। আর 6টা বৈশিষ্ট্য রাষ্ট্রের, যেটা কৌটিল্যের উল্লেখিত উপাদান রাষ্ট্রের, সেই 6টা উপাদান কিন্তু নির্ভর করছে এই কোষের উপর। যাই হোক, আজকের ভিডিও আর বড় করছি না, তোমরা ভালো করে ভিডিও দেখবে, আমার পাশে থাকবে, ভিডিও মন দিয়ে শুনলে আশা করি তোমাদের সবই প্রায় মনে থাকবে। এই বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম।